আসসালামু আলাইকুম। ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এখন পর্যন্ত আমি দেখি নাই যে কোথাও কোনো রাজনীতিবিদ বা কোনো সরকারি কোনো কর্মকর্তা, আমলা কামলা যাই বলেন, যে ক্যান্টনমেন্ট নিয়ে এ ধরনের কথা বলে, এ ধরনের বক্তৃতা দেয়, ক্যান্টনমেন্টের গোমর ফাঁস করে দেয়। এই প্রথম একজন ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, ছাত্রনেতা, তিনি এই প্রথম ক্যান্টনমেন্টের ভিতরের তাদেরকে নিয়ে, তাদেরকে এবং সার্জিস আলমকে নিয়ে ডেকে নিয়ে তারপর তাদেরকে যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং সেটা তারা ফাঁস করে দিয়েছে। দেখেন, রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে কেমন হবে বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, 5ই আগস্টের পর থেকেই এই রাজনীতিবিদরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে আসছেন। কেউই কোনো সুনির্দিষ্ট স্পষ্ট বার্তা দিচ্ছেন না। একদিকে আপনি দেখেন যে সেই বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের সাহেব বলছিলেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, কিন্তু পরবর্তীতে আবার দেখলাম যে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ চলতেছে। অন্য কোনো নেতা তারা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। প্রথমত তারা কিন্তু সেই প্রধান উপদেষ্টার সাথেই বলে আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। আবার জামাতের কথা যদি চিন্তা করেন, জামাতও এ ব্যাপারে নয়ছয় করে গেছিল, তারাও আসলে সুস্পষ্ট কোনো বার্তা দিছিল না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি পুনরায় প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র ফাঁসির দড়িতে ঝুলতে হবে এই সমন্বয়কদের, যারা এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, যারা এই আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের আসলে নিরাপত্তা কোথায়? আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, পরবর্তীতে প্রায় আপনার 5-10 বছর, 15 বছর পরে যদি আওয়ামী লীগ কোনো কোনো কারণে ক্ষমতায় আসে, তাহলে সে আওয়ামী লীগকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে জীবিত ছেড়ে দেবে? তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে না? তাদের বিরুদ্ধে কি ফাঁসির দড়িতে দড়িতে ঝুলাবেন না তাদেরকে? তাছাড়া শেখ হাসিনা নিজে ভারতে বসে তারপর মোবাইল ফোনে হুমকি দিতেছে এবং বলতেছে তাদের হাত পা কেটে দাও। তো এরকমের হুমকির পরও আওয়ামী লীগ এরকমের গণহত্যা চালানোর পরও তারপর তাদের ভিতরে তো অনুশোচনা নেই, তাদের ভিতরে ক্ষমা চাওয়ার কোনো প্রবণতা তো নেই, বরঞ্চ তারা আপনার কিভাবে এই সমন্বয়কদেরকে ফাঁসি দিবেন, কিভাবে সমন্বয়কদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন, তাদের হাত কেটে দিবেন, এইভাবে তারা এগিয়ে পরে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এবং সেই ক্যান্টনমেন্টে যে আসলে যারা এই জেনারেল ওয়াকার সাহেবের প্রশংসা করছিলেন যে জেনারেল ওয়াকার সাহেব প্রকৃত দেশপ্রেমিক, তাহলে প্রকৃত দেশপ্রেমিক যদি তিনি হয়ে থাকেন বা তিনি যদি এই জনতার পক্ষেই থেকে থাকেন, তাহলে তিনি কেন রাজনীতির ভিতরে হস্তক্ষেপ করতেছেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, সেটা তো রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তিনি এখানে তাদেরকে ডেকে নিয়ে তারপর কেন প্রেসক্রিপশন ধরাই দেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তিনি বলতেছেন যে আওয়ামী লীগ, দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। যদিও এখানে তার ওয়াকারুজ্জামানের নাম তিনি নেন নাই, হয়তো কোনো জেনারেল বা হয়তো তার পক্ষ থেকে কেউ বলেছে, কিন্তু সেখানে যে তাদেরকে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সে নির্বাচন পূর্ণতা পাবে না। তো দীর্ঘ এই যে দুইটা নির্বাচন গেল, 14 সালের নির্বাচন বা এই যে আপনার বিএনপি ছাড়া যে নির্বাচনগুলো গেল, সেই নির্বাচনে এই যে 18 নির্বাচন, 24-এর নির্বাচন, তাহলে সেই নির্বাচনে তো বিএনপি আসে নাই, তাহলে সেই নির্বাচন কিভাবে পূর্ণতা পেল? এবং তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে বাংলাদেশ যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, সে দায় হাসনাতকে নিতে হবে, সার্জিস আলমকে নিতে হবে। তো তাহলে আপনারা এই যে দীর্ঘদিন যাবত এই যে মাঠে আসছেন, মাঠে থাকার পরও এই যে চুরি হয়, ডাকাতি হয়, হত্যা হয়, গুম হয়, খুন হয়, আপনাদের কাছে ক্ষমতা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও, তাহলে কি আপনারা কি সেটাই বাস্তবায়ন করতেছেন? এটা কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে এসেছে, অনেকে এই প্রশ্নগুলো করতেছে। তাহলে আসলে মানে সেই তো যেটা বলা হয় যে সর্ষের বনের ভিতরেই তো ভূত, তাহলে ভূত আপনি কিভাবে তাড়াবেন? যাকে দিয়ে ভূত তাড়াবেন তাকেই তো ভূতে পেয়েছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়া তারপর সেই আপনার দেখেছেন যে সেই আয়নগর ভিজিট করা যাবে না, আয়নগরের চেহারা পাল্টে দেওয়া, জাতিসংঘের যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির বিপরীতে পাল্টা বিবৃতি। তারপর ওয়াকার সাহেব আবার যে রাওয়া ক্লাবে গিয়ে, সেখানে গিয়ে তিনি বলতেছেন যে সেনাবাহিনী পিলখানা হত্যাকাণ্ডের জন্য দায়ী নয়, যেখানে একটা তদন্ত কমিশন থাকার পর তদন্ত চলাকালীন অবস্থায় তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা? তো এই রকমের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কিছু কথা বাংলাদেশের রাজনীতিতে নাক গলানো, এটা কিন্তু তাহলে সেই যে তার আওয়ামী লীগকে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা যায় তারই ধারাবাহিকতার একটি চিত্র আমরা বলতে পারি। তো সেই জায়গায় এখন হাসনাত আবদুল্লাহরা তারা বুঝতে পেরেছেন যে এখন কিছু প্রকাশ করা দরকার, যেহেতু আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলতেছে, সেহেতু এখন কথা বলতে হবে, এখন মুখ খুলতে হবে। তো এখন তিনি তো গোমর ফাঁস করে দিলেন। এখন কি হবে? এখন কি জেনারেল ওয়াকার সাহেব তিনি
মার্শাল ল জারি করবেন, নাকি জেনারেল ওয়াকার সাহেব তিনি পদত্যাগ করবেন, নাকি ডক্টর ইউনূস তিনি যে বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না নির্বাচনে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তাহলে সেই সিদ্ধান্তে কি ডক্টর ইউনূস অটল থাকবেন, নাকি এই ঘটনা সামনে আসার পরও তিনি সিদ্ধান্ত পাল্টাবেন? বা বাংলাদেশের জনগণ এখন কি করবে? ছাত্র জনতার পক্ষে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, নাকি আওয়ামী লীগকে তারা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বা সেই আওয়ামী লীগের পক্ষে তারা দাঁড়াবে? বা রাজনৈতিক দলগুলো এখন কি করবে? তারা একের পর এক এখন সিদ্ধান্ত পাল্টাচ্ছেন, এখনো হজরবলার ভিতরে রাখছেন, এখনো সুস্পষ্টভাবে যে আমাদের আমিরও কথা বলেন নাই, তারেক রহমানের কথা বলেন নাই যে আওয়ামী লীগে সবাই বলে বিচার হবে বিচার হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক তারও আওয়ামী লীগের কি বিচার হওয়া উচিত? আপনি কি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশের সাথেই থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।